নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। রাজ্যের মোট ৮৩২ জন তৃণমূলের নেতা সরকারি নিরাপত্তা পান। আরো ১৪৪ জন এমন মানুষ রয়েছেন যারা রাজ্যের শাসক গোষ্ঠীর ঘনিষ্ঠ, তারাও নিরাপত্তা পান। তাহলে সংখ্যাটা কত দাঁড়াচ্ছে? প্রায় ১০০০ ছুঁই ছুঁই। এদের জন্য কত নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে জানেন? ২১৮৫ জন। অর্থাৎ শাসক দলের উরুকাতু বদনা থেকে শুরু করে আমচা, চামচা, বেলচা, ব্লক সভাপতি পর্যন্ত অনেকেই পুলিশি নিরাপত্তা নিয়ে ঘোরেন। একটা কথা বারবার বলা হয় না, এ রাজ্যে শাসক দলের মূল শক্তি হচ্ছে পুলিশ। নির্বাচন কমিশন রাজ্য পুলিশের মহানির্দেশককে নির্দেশ দিয়েছেন প্রত্যেকের নিরাপত্তা খতিয়ে দেখতে হবে, কার প্রয়োজন আছে কার প্রয়োজন নেই, নিছকে স্ট্যাটাস সিম্বল হিসাবে কেউ নিরাপত্তা রক্ষী রাখছেন কিনা সেটাও খতিয়ে দেখতে হবে, এবং অবশ্যই পক্ষপাতহীনভাবে একেবারে পেশাদারি মতাদর্শকে সামনে রেখে। এই কথাটা বারবার বহু ব্যবহারে ক্লিশে হয়ে গেলেও এটা আরো একবার নির্বাচনের আগে সত্যি প্রমাণিত হলো যে আমাদের রাজ্যের শাসক দল যারা পদে পদে বলে জন্ম থেকে মৃত্যু আমরা ১০০টা প্রকল্প করেছি, মানুষের পাশে আছি, ধরুন যারা মানুষের পাশে থাকে মানুষই তাদের নিরাপত্তা দেবে, তো তাদের জন্য এত নিরাপত্তা রক্ষীর বন্দোবস্ত কেন? আমাদের করের টাকায় পুলিশ বাহিনীর সদস্যদের এদের নিরাপত্তার জন্য মজুত করা হয়েছে। শওকত মোল্লাকে দেখুন, জেড ক্যাটেগরির নিরাপত্তা পান। যে শওকত সম্পর্কে মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন, এই শওকত তুই তো বোমা বাঁধতিস, তাহলে ছবিটা একদম বেআব্রু হয়ে গেছে। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ জানাই, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। আমি শিরোনাম দিয়েছি কি, চিহ্নিত করুন, শাস্তি দিন বা পদক্ষেপ নেন। দেখুন, মুর্শিদাবাদের বহরমপুর শহরের একটা ওয়ার্ডের তৃণমূলের সভাপতি রাজু মণ্ডল, কমিশনের নির্দেশে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। সে বাড়ি বাড়ি গিয়ে বলছে লোককে ভোট দিতে হবে শুধুমাত্র তৃণমূলের প্রতীকে, কেউ ভোট না দিলে তার বাড়িতে মিষ্টি পাঠানো হবে, এবং কোন ভোটার কাকে ভোট দিচ্ছেন সেটাও নাকি নজরদারির আওতায় আছে। ক্যানিং এর হাফিজুল মোল্লা সে হুঙ্কার দিয়েছে গণনার দিন স্টিম রোলার চলবে। এই ভিডিওগুলো সামনে আসতেই কমিশন পদক্ষেপ নিয়েছে এবং বলেছে যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এরা তো রাজনৈতিক নেতা। জ্যোৎস্না খাতুন, তিনি খণ্ডঘোষের সহকারী বিডিও বা জয়েন্ট ভিডিও এবং অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, সমাজ মাধ্যমে শাসক দলের হয়ে প্রচার করছেন। দিদিভাই, আপনি দলটা করুন না, সরকারি চাকরি করার কি দরকার আছে? আপনি জানেন না মডেল কোড অফ কন্ডাক্ট চালু আছে? আপনি একটা কেন্দ্রের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, আপনি সমাজ মাধ্যমে শাসক দলের দালালি করছেন। আপনার গণতান্ত্রিক অধিকার আছে, আপনি কোনো দলের হয়ে প্রচার করতেই পারেন, কিন্তু সরকারি আধিকারিক হিসাবে আপনি সমাজ মাধ্যমে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে প্রচার চালাতে পারেন না। সেটা শাসক দলের পক্ষেই হোক, সেটা বিরোধী দলের পক্ষেই হোক, পারেন না। আমরা বারবার করে বলেছি, পশ্চিমবঙ্গের বহু বিডিও আছে যারা ভীষণ অনুপ্রাণিত, ভীষণ গৃহপালিত। এই যে ইকোসিস্টেমটা এখানে বলবৎ আছে, সেই ইকোসিস্টেম পঞ্চায়েত ভোটেও কি কাণ্ড করেছে আপনারা জানেন, লোকসভা ভোটেও করেছে, বিধানসভা ভোটেও করবার চেষ্টা করছে। কারণ প্রশাসনের অন্দরে আইপ্যাকের ইনফিল্ট্রেশনটা এমন পর্যায়ে পৌঁছেছে যেটাকে সামাল দেয়া আর সম্ভব হচ্ছে না কমিশনেরও। ঠক বাঁচতে গা উজাড় হয়ে যাবে। কমিশন কজনের বিরুদ্ধে পদক্ষেপ নেবে? কিন্তু আমার ধারণা
কমিশন এবার হারে হারে বুঝছে পশ্চিমবঙ্গে গণতন্ত্রের উৎসব নির্বাচনকে শান্তিপূর্ণভাবে করা কত বড় চ্যালেঞ্জ তারা অ্যাকসেপ্ট করেছে। দেখুন, তামিলনাড়ুতে ভোট হচ্ছে, কেরালায় ভোট হচ্ছে, কোথাও গন্ডগোলের খবর পেয়েছেন? যদিও শশী থারুরের কনভয় আক্রান্ত হয়েছে, তার নিরাপত্তা রক্ষী গুরুতরভাবে আহত হয়েছেন। ওই যে বাম শাসিত কেরল, সন্ত্রাসের রাজনীতি পশ্চিমবঙ্গে চালু করে বামেরা সেই যুক্তফ্রন্টের আগে থেকে। তৃণমূল বামেদের একেবারে বাধ্য ছাত্র, তো বামেদের ছেড়ে যাওয়া চটিতে তারা খুব সুন্দরভাবে বাটা গলিয়ে নিয়েছে। তাই কখনো সরকারি আধিকারিক সমাজ মাধ্যমে শাসক দলের হয়ে প্রচার চালান, কখনো তৃণমূলের স্থানীয় নেতারা ভোটারদের হুমকি দেন। কলকাতা থেকেও বিভিন্ন খবর আসছে, বিশেষ করে বস্তিবাসী মানুষের কাছে গিয়ে শাসক দলের নেতারা বলছেন ভোটটা শাসক দলকেই দিতে হবে। সব খবর বাইরে আসছে না, কিছু কিছু খবর বাইরে আসছে, এবং সেই খবরের সত্যতা থাকলে কমিশন পদক্ষেপ করছে এবং ভবিষ্যতেও পদক্ষেপ করবে। একটা কথা স্পষ্ট করে বলে দেওয়া দরকার, কমিশন যদি পশ্চিমবঙ্গের নির্বাচনটাকে 2011 সালের নির্বাচনের মতো করতে চায়, তাহলে শুধু সাসপেন্ড, বিভাগীয় তদন্তের সুপারিশ করলে হবে না, বরখাস্ত করতে হবে এবং সংশ্লিষ্ট আধিকারিকরা যদি সরকারি কর্মচারী হন তাদের বাধ্যতামূলকভাবে অবসরের গ্রহে ঠেলে দিতে হবে। তাতে প্রশাসনের অন্দরে একটা ঝাঁকুনি হবে, কাঁপুনি ধরবে। অনেক অনুপ্রাণিত গৃহপালিত আধিকারিকও দুবার ভাববেন যে অন্তত এতটা আমি দলদাস এবার হব না, আমি যদি চিহ্নিত হই, আমার দুষ্কর্ম যদি ধরা পড়ে, তাহলে আমার চাকরিটি চলে যেতে পারে। এই বার্তা কমিশন এবার দেবে। জ্ঞানেশ কুমার কিন্তু বলে দিয়েছেন, মোথাবাড়ি কালিয়াচকের ঘটনার প্রেক্ষিতে বলেছেন, কিন্তু রাজ্যের যা পরিস্থিতি, সারা পশ্চিমবঙ্গ জুড়ে বারবার করে বলছি, এখানে ভোট অবাধ শান্তিপূর্ণ করা ভীষণ রকম মুশকিল, কার্যত অসম্ভব। আমাদের রাজনৈতিক সংস্কৃতির ভিতরে হিংসা ঢুকে গেছে। সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চে বলেছে, এত মেরুকরণ আমি কোন রাজ্যে দেখিনি, এখানে সবকিছুর মধ্যে রাজনীতি। আর এবার পশ্চিমবঙ্গের নির্বাচন কার্যত স্টালিনগ্রাডের যুদ্ধের মতো, তো কোনো পক্ষই কাউকে 1 ইঞ্চি জমি ছেড়ে দেবে না। শাসকের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতা, একই সঙ্গে হিন্দু ভোটের মেরুকরণ, মোথাবাড়ি কালিয়াচকের ঘটনা মানুষকে আন্দোলিত করেছে। পশ্চিমবঙ্গের হিন্দু সমাজ ভাবতে শুরু করছে যে তারা নিরাপদ। শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করা, বিক্ষোভ প্রদর্শন একটা কথা, সবার অধিকার আছে, কিন্তু আন্দোলন নামে তাণ্ডব করা, মহিলা শিশুদের আগে এগিয়ে দিয়ে 12 ঘন্টা ধরে গুরুত্বপূর্ণ জাতীয় সড়ককে অবরুদ্ধ করে রাখা, এটা একটা পরিকল্পনা। তৃণমূলের এক ডিজিটাল যোদ্ধা অ্যারেস্ট হয়েছে, আর ওই মিমের নেতা আইনজীবী সেও গ্রেপ্তার হয়েছে। আমার ধারণা সম্ভবত এরা এনআইএ এর হেফাজতেও চলে যাবে, এনআইএ এদের হেফাজত চাইবে। বাবন, সিআইডি গ্রেপ্তার করলো মিমের ওই নেতা, ওই আইনজীবীকে, গ্রেপ্তারির পরে সে ফেসবুক লাইভ করছে, যদিও পরে সেটা মুছে দেওয়া হয়েছে। তার মানে কি, তাকে করার সুযোগ দেয়া হয়েছে। একজনকে গ্রেপ্তার করার পর সে কিভাবে সমাজ মাধ্যম ব্যবহার করে। দিদিমণি মালদা যাচ্ছেন 4 এপ্রিল, 3টে জনসভা করবেন, ইংরেজবাজারে পদযাত্রা করবেন। মালদাতে দিদিমণির দল এবার 2021-এর ফলাফল কিছুতেই করতে পারবে না। দিদিমণি চেষ্টা করছেন 2021-এর মতো ওই 100টার মধ্যে 91টা মুসলমান ভোট নিজের দিকে টানতে, কিন্তু বর্তমানে যা পরিস্থিতি, আমার ধারণা ওই কুচবিহার থেকে মুর্শিদাবাদ 76টা আসন, যেখানে সংখ্যালঘুরা নির্ণায়ক শক্তি, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের কয়েকটি কেন্দ্রে,
সেখানে শাসক দলের ফল মোটেই ভালো হবে না। মুর্শিদাবাদে বহু কেন্দ্রে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সরাসরি লড়াই হবে। কোনো কেন্দ্রে বিজেপি বনাম তৃণমূল, কোনো কেন্দ্রে বিজেপি বনাম কংগ্রেস। 22টার মধ্যে 20টা আসন পেয়েছিল তৃণমূল 2021-এ, মালদাতে পেয়েছিল 8টি আসন, অর্থাৎ দুটো জেলা মিলিয়ে 28টি আসন। তৃণমূল খুব ভালো ফল করলে দুটো জেলা মিলিয়ে বড় জোর 8টি আসন পেতে পারে। বড় জোর মানে 20টি আসন এখানে কমার সম্ভাবনা, এটা বাস্তব, আমি কোনো গালগল্প করছি না। মালদায় যদি আপনাদের পরিচিত মানুষজন থাকেন তাদেরকে জিজ্ঞাসা করবেন তারা কি বলছে। অধিকাংশ কেন্দ্রে তৃণমূল তৃতীয় হবে। লড়াইটা কংগ্রেসের সঙ্গে বিজেপি। দিদিমণি এটা বোঝেননি তা তো নয়, তার নেটিভ ইন্টেলিজেন্স এখনো যথেষ্ট প্রখর আছে, তাই তিনি উস্কানি দিচ্ছেন। এসআইআরটাকে কেন্দ্র করে যে ক্ষোভ আছে সেই ক্ষোভকে কাজে লাগাতে চাইছেন। আমি বিশ্বাস করতে রাজি নই রাজ্যের শাসক দল জানতো না 12 ঘন্টা ধরে জাতীয় সড়ক অবরুদ্ধ করলো কারা, এর পিছনে কারা। শাসক দলের মদত ছাড়া এটা হয় না। সাবিনা ইয়াসমিন তো যুক্ত ছিলেন, মানুষ বলছে। ওই মিমের নেতা কখনো তৃণমূল কখনো মিম। আর খোকাবাবুর ডিজিটাল যোদ্ধাও তো গ্রেপ্তার হয়েছেন। তাহলে আর তো মানে দ্বিতীয় কোনো চিন্তার পরিসরও নেই যে মোথাবাড়ি কালিয়াচকের ঘটনার পিছনে মাস্টার মাইন্ড কে বা কারা। অর্থাৎ দিদিমণি মরিয়া, ওই 100টার মধ্যে আমার 90টা ভোট চাই, নালে আমার নবান্নের গদি টলমল হবে। নির্বাচন কমিশন ওই যে বললাম, চিহ্নিত করুন, শাস্তি দিন। এরকম জ্যোৎস্না খাতুন, এরকম অনুপ্রাণিত ভিডিও কত যে আছে পশ্চিমবঙ্গে, কমিশন তালিকা নিক, তাদের উপর নজরদারি চালা। কারণ এই ভিডিওরা ভোট প্রক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ অংশ। দিদিমণির সঙ্গে যে সরাসরি যোগাযোগ, দিদিমণি এদের জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠান, সরাসরি উপহার পৌঁছে দেন। অর্থাৎ এই যে ইকোসিস্টেম, এই ইকোসিস্টেমটাকে ভাঙলে পরেই পশ্চিমবঙ্গের নির্বাচনটা ভালোভাবে হবে। এখনো পর্যন্ত যা পরিস্থিতি, কমিশন উদ্যোগ নিয়েছে, কমিশনের সদিচ্ছা নিয়ে আমি আর কোনো প্রশ্ন তুলছি না, কারুরই মনে কোনো প্রশ্ন নেই, কিন্তু সদিচ্ছা এবং সেটার বাস্তবে রূপায়ণ, তার মধ্যে অনেক ফারাক থাকে। কমিশন এখনো পর্যন্ত যা যা পদক্ষেপ করেছে, যা পদক্ষেপ করা প্রয়োজন তার মাত্র 30%, আরো 70% পদক্ষেপ করতে হবে। এবং কেন্দ্রীয় বাহিনীর ডিপ্লয়মেন্ট, এটা সব থেকে গুরুত্বপূর্ণ। এবং কেন্দ্রীয় বাহিনীকে প্ররোচনা দেওয়ার চেষ্টা হবে। দিদিমণি বারবার করে বলছেন, মা বোনেরা ভোটার তালিকা থেকে নাম বাদ দিল, আপনারা চুপ করে বসে থাকবেন, হাতা খুন্তি নিয়ে বুথ রক্ষা করবেন না। আরে বাংলার মা বোনেদের দায়িত্ব বুথ রক্ষা করা নাকি তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করা? বুথ লুট করে কারা? বিরোধীরা তো বুথ লুট করে না, বুথ লুট তো করে শাসক মদতপুষ্ট দুষ্কৃতী। আর দিদিমণি প্ররোচনা দিচ্ছেন, দেখুন বাংলার মা বোনেদের, কেন্দ্রীয় বাহিনীকে বিদেশি সৈন্য ঠাউরেছেন, তারা নাকি দখল করতে আসছে, তাদের বিরুদ্ধে মা বোনেদের হাতা খুন্তি নিয়ে প্রতিবাদ করতে হবে। প্ররোচনা দেখুন। এই যে পুলিশ কর্তা উত্তরবঙ্গের ডিআইজি জয়রামন কি বলেছেন, সেদিনকের ভিড়ে মহিলা শিশুরা ছিল, সেই জন্য আমরা বল প্রয়োগ করতে পারিনি। ঠিক বলেছেন, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা সেদিনকে প্রশংসার যোগ্য। অনেকে বলছেন না কেন্দ্রীয় বাহিনী কেন গেল না, কেন্দ্রীয় বাহিনী গেলে কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা করতে হতে পারত। তাহলে কেন্দ্রীয় বাহিনী আত্মরক্ষার জন্য যদি কোনো পদক্ষেপ নিত, সেখানে যদি কোনো অনভিপ্রেত ঘটনা ঘটতো, দিদিমণির পক্ষে ওই 2021-এর মেরুকরণ করাটা সহজ হতো, ঠিক যেটা উনি করেছিলেন 2021-এ শীতলকুচির ঘটনার পর। কেন্দ্রীয় বাহিনী থাকবে, সংযত হতে হবে, সংযত হতে হবে। আর নির্বাচন যদি হয়, আমি এখনো কোন রকম
নিশ্চিত নই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়ে গেল, বাদ পড়ে গেল 24 লক্ষ লোক। 24 লক্ষ মানে বলুন তো, ভবানীপুরে মোট ভোটার হচ্ছে 1,59,000, আরো ধরুন লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে 5,000 বাদ গেল, 1,55,000 ধরুন। 24-25 লক্ষ মানে পশ্চিমবঙ্গের প্রায় 12-13টা কেন্দ্রের মোট ভোটারের সংখ্যা। ট্রাইব্যুনাল গঠন হয়েছে, ট্রাইব্যুনালের বিধি প্রণয়ন হয়েছে, তাহলে ট্রাইব্যুনালে ফয়সলা করতে সময় তো লাগবে। আপনি ভোট করে দিচ্ছেন আর 24 লক্ষ লোক 25 লক্ষ লোক জানতেই পারলো না তারা এবার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে কিনা। সুপ্রিম কোর্ট কি বলেছে, একজন প্রকৃত ভোটারের ভোটাধিকার যেন নষ্ট না হয় সেটা তারা লক্ষ্য রাখবে। তাহলে মনোনয়ন জমা দেওয়া শুরু হয়েছে, মনোনয়ন প্রত্যাহারও হবে। তখন যদি দেখা যায় যে 24-25 লক্ষ মানুষ এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে পারলো না, সেটা কি ন্যাচারাল জাস্টিস হয়? সেটা কি হতে পারে কখনো? আমি জানি না শেষ পর্যন্ত বিষয়টা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে। এই জটিলতা না কাটলে পরে এই ভোট নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাবে, এবং এই যে আক্রোশ দেখছেন, এই যে জনরোষ দেখছেন, তৃণমূলের মদত আছে এটা সবাই জানে। আজকের এই পরিস্থিতি তৈরির পিছনে তৃণমূল সরকার, দিদিমণি প্রথম থেকে কমিশনকে অসহযোগিতা করেছে, এসআইআর এর কাজ করতে দেয়নি। 1000 ডেটা এন্ট্রি অপারেটরকে কমিশন কবে চেয়েছিল সেটা তারা দেয়নি। বাধ্য হয়ে সুপ্রিম কোর্ট বিচার বিভাগীয় আধিকারিকদের নিয়োগ করেছে, পরিস্থিতি আরো জটিল হয়ে গেছে। এসআইআর একটা চলমান প্রক্রিয়া, মাঝপথে আধখ্যাচড়া হয়ে রইল, ভোট হয়ে গেল, এটা কখনো হতে পারে না। আমার সাধারণ বুদ্ধি বলে এটা হতে পারে না। 6ই এপ্রিল সুপ্রিম কোর্টের শুনানি, এই বিষয়ে একটা ফয়সলা হবে। এত মানুষকে বাদ রেখে আদালত কি বলবে কমিশনকে তোমরা ভোটটা করো? বা আদালত কমিশনকে বলতে পারে তোমাদের সিদ্ধান্ত নিক। কমিশন কি সিদ্ধান্ত নেবে সেটা আমি এখন বলতে পারবো না। কিন্তু যদি এই ট্রাইব্যুনালের একটা এই যে 8 সপ্তাহ সময়সীমা দেওয়া হয়েছে ট্রাইব্যুনালে, তাহলে 8 সপ্তাহের মধ্যে নিষ্পত্তি হবে। যারা এখন ভোটার তালিকায় আছেন তাদের কেউ চ্যালেঞ্জ করে কেউ যেতে পারে, যাদের নাম নেই লজিক্যাল ডিসক্রিপেন্সি পড়ে তারাও আবেদন করতে পারেন, নির্বাচন কমিশনও আবেদন করতে পারে। তাহলে ট্রাইব্যুনাল গঠন থেকে ট্রাইব্যুনালের কাজ শেষের সময়সীমা নির্ধারিত হয়েছে 8 সপ্তাহ, মানে 2 মাস। এসআইআর চলমান প্রক্রিয়া, তাহলে আরো 2 মাস পরে যদি ট্রাইব্যুনাল গুটিয়ে নেওয়া যায় তখন আমরা পরিষ্কার জানতে পারবো যে এসআইআর এর পরে বাংলায় কতজন ভোটার আছেন। তখন কারোর মনে কোনো সন্দেহ থাকবে না, সমস্ত রাস্তা তারা নিতে পারবেন, যারা বাদ পড়েছেন তারাও ট্রাইব্যুনালের দ্বারস্থ হতে পারবেন। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস। তাহলে এসআইআর চলমান প্রক্রিয়া, তাই এই প্রক্রিয়াটা শেষ হোক। 8 সপ্তাহ হয়ে গেলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, কারুর মনে কোনো ক্ষোভ যন্ত্রণা থাকবে না। তারপরে ভোট হোক, থাকুক পশ্চিমবঙ্গ রাষ্ট্রপতি শাসনের আওতায়। অসুবিধাটা কি? সিদ্ধান্তটা তো নিতে হবে। আমার ধারণা এই যত তামঝাম দেখছেন না, প্রচার অমুক তমুক,
এই 6ই এপ্রিলের পরে কমিশন একটা সিদ্ধান্তে পৌঁছে যাবে, কারণ এটা কোনো বাস্তবসম্মত ব্যাখ্যায় তো আমি মানতে পারছি না যে এত মানুষের ভাগ্যের নিষ্পত্তি ছাড়া ভোটের ঘন্টা বেজে গেল, মানুষ দাঁড়িয়ে পড়লো ভোট দিতে, এটা হতে পারে না। এবং এটা যদি হয় তাহলে ক্ষোভ বিক্ষোভ রাজ্য জুড়ে আরো ছড়িয়ে পড়বে। মোথাবাড়ি কালিয়াচকের ঘটনার পিছনে কাদের মদত কাদের ইন্ধন সেটা বঙ্গবাসী এখন জেনে গেছে। এনআইএ এর হাতে তদন্তবার গেছে এবং এনআইএ যেটা করার সেটা করবে। ডিজিটাল যোদ্ধাও এর পিছনে আছে। পুরো বিষয়টা নিয়ে কথা বলেছিলাম রাজনৈতিক বিশ্লেষক জনতা দল ইউনাইটেডের রাজ্য সভাপতি অমিতাভ দত্তর সঙ্গে। দেখুন, জেডিইউ এর যে আনুষ্ঠানিক লাইন, তারা বিহারে নীতিশ কুমারের দল বিজেপির সহযোগী। এ রাজ্যে জেডিইউ লড়তে চেয়েছিল, কিন্তু জোট ধর্মের জন্য তাদেরকে লড়তে বাধা দেওয়া হয়েছে। অমিতাভ বাবুর বক্তব্য অনেক সময় আপনার মনে হবে যে জেডিইউ এর লাইনের থেকে সম্পূর্ণ আলাদা, কিন্তু এক একটা রাজ্যে এক একটা দলের এক এক রকম অবস্থান থাকে। বিহারে জেডিইউ এর যে ভূমিকা, পশ্চিমবঙ্গে জেডিইউ এর ভূমিকা তা নাও হতে পারে। আর জেডিইউ পশ্চিমবঙ্গে কোনো উল্লেখযোগ্য শক্তি নয়। পুরুলিয়া মুর্শিদাবাদের দু একটি পকেটে তাদের কিছু জনসমর্থন আছে। শুনে নেব অমিতাভ বাবুর কথা। তার আগে বলি যে শিরোনামটা দিয়েছি যে কমিশনের উচিত চিহ্নিত করা, শাস্তি দেওয়া, সাসপেনশন, বিভাগীয় তদন্তে ভবি ভুলবে না, বরখাস্ত করতে হবে, না হলে বাধ্য করতে হবে আগাম অবসর নিতে। শুনে নিন কি বললেন অমিতাভ দত্ত। অমিতাভ দা, কালিয়াচক মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে সেগুলো আমরা সবাই জেনে গেছি। একজন মিমের নেতাকে গ্রেফতার করা হয়েছে আর তৃণমূলের এক ডিজিটাল যোদ্ধাকে গ্রেফতার করা হয়েছে। এনআইএ ঢুকছে। এখন যে ন্যারেটিভটা চলছে, যেটা পূর্ব পরিকল্পিত, শাসকের মদতে হয়েছে, এমন একটা পরিস্থিতি তৈরি করা, জাতীয় সড়ক অবরোধ করলে, কেন্দ্রীয় বাহিনী গিয়ে বল প্রয়োগ করলে যদি অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়, 2021-এ শীতলকুচির মতো যদি ঘটনা ঘটায়, তাহলে সংখ্যালঘু ভোট তৃণমূলের পক্ষে একটা করতে সুবিধা হবে। এই বিষয়টা নাকি এর পিছনে ছিল বলে অনেকে বলছেন। আপনার মত কি? আমি সর্বপ্রথমে আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তর মানে হোম মিনিস্ট্রি এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার আমি তীব্র নিন্দা করছি। আমি পশ্চিমবঙ্গবাসী, বাঙালি, একজন রাজনৈতিক সচেতন মানুষ হিসাবে এবং একজন দায়িত্বপূর্ণ নাগরিক হিসাবে পশ্চিমবাংলায় এসআইআর নামক যে বোঝ কেন্দ্রীয় সরকার নামিয়ে দিয়েছে, ইলেকশন কমিশন নামিয়ে দিয়েছে এবং শাসক রাজনৈতিক দুটি দল বিজেপি এবং তৃণমূল কংগ্রেস এটা নিয়ে রাজায় যুদ্ধ করছে আর উলু খাগড়ার পান যাচ্ছে, মানুষের হয়রাস্তা হচ্ছে। এইভাবে যদি নাগরিককে হেনস্থা করা হয়, বাঙালি ভাষীকে যদি এইভাবে ভারতবর্ষের বুকে অপমান, অবহেলা এবং পদদলিত করা হয়, তাহলে আমি মনে করি যে এর থেকে বেশি নিন্দে বাঙালি জাতির, বাংলা ভাষীরা করার কোনো জায়গা নেই। এটা আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে, আপনি তো ভাবুন দেখি, লক্ষ লক্ষ লোককে রাস্তায় দাঁড় করিয়ে আপনারা ওই স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের নামে যে করছেন আপনারা, যেটা কেন্দ্র সরকার করছে বলছে ঘুষপেটিয়া। আমি জিজ্ঞেস করতে চাই, অমিত শাহ নামক যে ভদ্রলোক আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বসে আছেন, তিনি একটা ঘুষপেটিয়ার নাম এখনো কেন বলছেন না? Is it the responsibility of election commission or responsibility of the home ministry to search out who has intruded into Indian soil? ভারতকে পাহারা দিচ্ছে কে? ভারতকে পাহারা দিচ্ছে কে? রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার? মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর ধরে পশ্চিম বাংলায় একটা অরাজক রাজত্ব তৈরি করেছেন, এর প্রতি কোনো দ্বিধা নেই। 2016 সালের আগে বাঙালি কি জানতো যে হিন্দু মুসলমানের ভোট আছে? জানতো কি?
আমি আপনাকে জিজ্ঞেস করছি সাংবাদিক মহাশয়, না না 2016 সালের আগে আপনি জানতেন না আমি জানতাম, না আমার ছেলেরা জানতো, না আমার বাবা জেনেছে, না আপনার বাবা জেনেছে? হুম। আপনাকে জিজ্ঞেস করছি আমি। না, স্টেপ বাই এটা স্টেপ অনেকদিন 10 বছর ধরেই ধরে আছে, সারা এটা- ভারতবর্ষে আপনি যদি হিন্দু ভোটের কথা বলেন, মমতা বলবে না কেন? হ্যাঁ। মমতা কি রাজনীতি করতে না চায়? রামকৃষ্ণ মিশনের সাধু হয়ে এসছে নাকি? হ্যাঁ, আপনি লুট তরাজ করে সারা ভারতবর্ষকে কোন ক্যাপিটাল তুলে নিয়েছেন। আজকে আপনার ঘরে গ্যাস নেই, আমার ঘরেও গ্যাস নেই। হুম। সারা ভারতবর্ষে কোথাও আপনি গ্যাস পাবেন না, হোটেল রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে। না, ইরান যুদ্ধ হচ্ছে, যুদ্ধ তো হচ্ছেই। তো বিশ্বগুরু কোথায়? বিশ্বগুরু হুম। ভারতবর্ষের কোন প্রধানমন্ত্রী একজন নিজেকে বিশ্বগুরু বলেছে? নেহরু বলেছে, ইন্দিরা গান্ধী বলেছে, এরা তো নন অ্যালায়েন্স মুভমেন্টের নেতা ছিল, এরা বলেছে। হুম। প্রশ্নটা নিজেকে করুন। রাজনীতি, আমি সমাজ, তাহলে দেশ, মোথাবাড়ির ঘটনা, কালিয়াচকের ঘটনার পিছনে না, লক্ষ লোককে মিন করে ফেলেছে। এত ক্ষমতা হয়েছে, তাহলে কারা করলো সেটাই জানতে চাইছি। তার ভূমি কি ছিল? আমি তো খালি ভূমিকার কথা বললাম। হুম। আর ভূমিকার কথা স্পেসিফিক নয়, ভূমিকা না থাকলে কি করে হবে? আপনি পারবেন আপনার পাড়ার থেকে 10টা ছেলে বার করতে যদি না পরিস্থিতি তৈরি হয়? পরিস্থিতি পশ্চিমবাংলার ওরকম তৈরি হয়েছে, শুধু মুসলমান না, হুম। হাজার হাজার লাখ লাখ হিন্দু ভদ্রলোক ভদ্রমহিলা যারা ভোট দিয়ে এসছে, যাদের ভোটার কার্ড ছিল, হুম। তারা পর্যন্ত লাইনে দাঁড় করিয়ে দিয়েছেন আপনারা। লজ্জা নেই বাঙালি জাতি গিয়ে ছেলে খেলা করতে? একবার তো দেশ ভাগ করেছেন। একটা সাংবিধানিক প্রক্রিয়া, এসআইআর হচ্ছে সময়ের দাবি, সুপ্রিম কোর্ট পর্যন্ত তাকে মান্যতা দিয়েছে। আপনি যদি এই ধরনের কথা বলেন সেটা আপনার ব্যক্তিগত মত। এসআইআর এর পক্ষে মানুষ ব্যক্তিগত মত নয়, এটা পশ্চিমবাংলার মানুষ আছে, মানুষ অনুপ্রবেশ মুক্ত। না 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 না, আমি এসআইআর বিরুদ্ধে কথা বলিনি। আমি সংবিধানের বিরুদ্ধেও কথা বলিনি, এসআইআর বিরুদ্ধেও কথা বলিনি। আমি যেটা বলতে চেয়েছি পুরো পরিষ্কার। এসআইআর হবার আগে একটা পলিটিক্যাল পার্টির নেতা বলে যে 1,25,00,000 লোকের নাম বাদ যাবে, এটা পলিটিক্যাল অ্যাক্টিভিটি না এটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটি? কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 2, একটা ঘুষপেটিয়ার নাম আপনি বলুন। আমি আজকের দিনে পাটনায় বসে আছি, আমি পুরো পাটনায় নির্বাচনের প্রচার হয়েছে, শুনে নিন। যে ঘুষপেটিয়া পাটনায় শেষ হয়ে গেছে, নতুন সরকার এসে গেছে, তার চিফ মিনিস্টারে চলে যাচ্ছে, সব ঠিক আছে। একটা ঘুষপেটিয়ার নাম বেরিয়েছে? ইলেকশন কমিশনের কোথাও আছে যে ঘুষপেটিয়া বার করুক, তাকে আইনত ভাবে ব্যবস্থা নিয়ে তাকে ডিপোর্ট করে দিক বাংলাদেশে, করে দিক? করছে না কেন? কেন করছে না? এটা কার বাবার দেশ? এটা এই প্রশ্নটা করা যাবে না? আপনারা এফআইআর নাম করে মানুষের সাথে তর্কতা করছেন, বিজেপির মানুষকে রাস্তায় দাঁড় করাচ্ছেন। আর আপনি কথা বলছেন তৃণমূলের সুরে। কার পদস্থ? কি বলছে? আপনি বিজেপির শরিক দলের সদস্য, কথা বলছেন। আমি কারোর বাপের চাকর নই, আমার দায়বদ্ধতা রয়েছে দেশের প্রতি, মানুষের প্রতি, সমাজের প্রতি। আমি পলিটিক্যাল পার্সন, সেটা আপনাকে জবাব দেবো। Why should I answer you? না, Let the party sack me. আপনি প্রধানমন্ত্রীর নামে কুৎসা করছেন, হ্যাঁ, এটা আপনি করতে পারেন না। এই প্রথমেই ল্যাঙ্গুয়েজটা ডেরেক ওব্রায়ান ব্যবহার করছিল তৃণমূলের যখন কথা হয়েছিল, প্রথম কুৎসা ল্যাঙ্গুয়েজ ওয়ার্ডটা আমাকে রাজনীতি শেখাবেন না। আজকে সেই 15 বছর বাদে আপনি সেই ওয়ার্ডে ফিরে এসেছেন, আবার কুৎসা বলছেন। কুৎসা কি? গণতন্ত্র আমাকে বিরোধের জায়গা দেয়নি? এটা কি রাজতন্ত্র চলছে নাকি? জোর ধর্ম পালন করবে? ইজ ইট অটোক্রেসি? তাহলে জোর ধর্ম কি আছে? আমি সত্যটা সিপিএম বলে, তৃণমূল বলে, আপনি বলছেন কেন? আপনিও তো বলছেন ঘরের ভিতরে আপনিও বলছেন, ঘরের ভিতরে আপনার পরিবারও বলছে, অধিকার আছে অমিতাভ দা। ঘরের ভিতরে আপনিও বলছেন, আপনার পরিবারও বলছে। না, আমার অবস্থান খুব ক্লিয়ার। অনুপ্রবেশ মুক্ত বাংলা, বিএসএফ যেমন দায়িত্ব সীমান্ত সুরক্ষার, আর অনুপ্রবেশকারীদের নথি জোগাড় করে দেয় এই রাজ্য প্রশাসন, এবং জমি দেয় না সীমান্তে বেড়া দেওয়ার জন্য। এটা বলুন। ঠিক বিহারেও কি তাই? আমি তো আসামেও তো তাই? বলছি না, আমি মালদা। আসামেও কি তাই? আপনি একটা আসামে তো এফআইআর করেছেন,
সারা বিহারে তো এফআইআর করেছে। হিমন্ত বিশ্ব শর্মা বলেছে 24 ঘন্টার মধ্যে মিয়া মুসলিমদের তাড়িয়ে দেবো। ভালো হয়েছে, 24 ঘন্টা তো আর 24 বছরও শেষ হয় না। হ্যাঁ, আপনি আপনি বিহারে একজন ইউটিউবারের বিহারের একজন ইউটিউবারের নাম আপনি বার করে দেখান না, আর এতদিন ধরে এফআইআর চলছে, একটা ইউটিউবার ঘুষপেটিয়া বার করে দেখান না, দেখাচ্ছেন না কেন? আমি তো এই পক্ষে কেন্দ্র সরকারকে বলছি, আমি তো কেন্দ্র সরকার শেষ পর্যন্ত বাতিল হবে, আগামী দিনে তাদের নাগরিকত্ব প্রশ্নের মুখে পড়বে। আমি তো কেন্দ্রীয় সরকারের সমর্থনে অনুরোধে হাত পা ধরছি যে আপনি ঘুষপেটিয়া বার করে তাকে বার করে দিন। তার জন্য লাখ লাখ লোককে রাস্তায় দাঁড় করাচ্ছেন কেন? তা কি করে হবে এসআইআরটা, এটা বলুন। তাহলে বিহারে কি করেছেন? বিহারে তো একটাকেও বার করেননি এখনো। বিহারে তো সমাজ হয়ে নাম বাদ গেছিল, কত লক্ষ নাম? 7 লক্ষ। তাহলে সুপ্রিম কোর্ট একটা ঘুষপেটিয়া নেই, সারা আপনি এই বিষয়টাকে কেন করছেন? আপনি ঘুষপেটিয়াদের সমর্থনে কথা বলছেন অমিতাভ দা। না, আমি ঘুষপেটিয়াকে চিহ্নিত করে বার করে দেওয়ার কথা বলছি। আপনাদের পলিটিক্যাল ন্যারেটিভ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন এই দুটো যদি মিলে যায় তাহলে মানুষ পদদলিত হয়। আপনি মনে আপনি রাজনীতির মঞ্চে করুন। অমিত শাহ শুনুন, আপনি কারোর স্বামী, কারোর বাবা, কারোর বন্ধু, কারোর ছেলে, আপনার মায়ের ছেলে, সব নারীর সাথে এক পুরুষের এক সম্পর্ক হয় না। অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির নেতা। তিনি বিজেপির নেতা হিসাবে যে কথা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে সেটা করতে পারেন না। আমি সেটাই বলতে চাইছি। আমি রাজধর্ম পালন করাচ্ছি, যেরকম একসময় অটল বিহারী বাজপেয়ী নরেন্দ্র মোদীকে রাজধর্ম পালন করার কথা বলেছিলেন। অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন, তার নেতা। আমি শরিক দলের একজন সাধারণ কর্মী হিসাবে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রাজধর্ম পালনের কথা বলছি। রাজধর্ম পালন করেন, আর কি বলতে বলুন। নীতিশজিও এই কথা বলেন না, কেসি ত্যাগীও বলেন না, কেউ বলেন না এই ভাষায়। আপনি যে ভাষায় কথা বলছেন সেটা তৃণমূলের ভাষা, ওই ইকোসিস্টেমের ভাষা। সমস্যাটা কোথায়? ইকোসিস্টেমের মানেটা বোঝার চেষ্টা করলে ভালো। এনিওয়ে, ছেড়ে দিন, বলো আর কি প্রশ্ন আছে? আমার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। আমি রাষ্ট্রীয় সন্ত্রাসের পক্ষে নই, রাষ্ট্র সন্ত্রাস তৈরি করবে মানুষের উপর, আমি তার পক্ষে নই, এবং মানুষ রাষ্ট্রের প্রতি সন্ত্রাস তৈরি করবে তার পক্ষে নই। আমি গণতান্ত্রিক ব্যবস্থা, ভারতের সংবিধানকে আমি সম্মান করি। আমি মনে করি মানুষের ক্ষমতাই শেষ ক্ষমতা। হ্যাঁ, তৃণমূল যে সন্ত্রাসটা করছে পশ্চিমবঙ্গে, সেইটাকে আপনি দেখতে পাচ্ছেন না? কে সন্ত্রাস করছে? তৃণমূল। পশ্চিমবঙ্গে রাষ্ট্রীয় সন্ত্রাস কে করছে? তো 356 জারি করে দেন না আপনি। ইলেকশন কমিশন হাতে আছে, অ্যাডমিনিস্ট্রেশন থেকে এখন ইলেকশন কমিশন লাগু করেছে। তারা খুব মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে নেই। আপনি এত বছর ধরে নারদা সারদা হয়েছে, ওই আরজি করের মেয়েটার এরকম ভাবে মৃত্যু হলো, তার জন্য সিবিআই, তার বাবা মা নিন্দা করেছে সিবিআই এর। হ্যাঁ, তাকে ক্যান্ডিডেট করে রাজনীতি করেছেন, কিন্তু মেয়েটাকে বিচার দেন নেই। বুঝতে পারছেন না? অমিত শাহ, আচ্ছা, তাহলে নরেন্দ্র মোদী অমিত শাহ কি এখন আমেরিকার রাষ্ট্রপতি হতে চাইছেন না ইরানের প্রধানমন্ত্রী হতে চাইছেন? রাষ্ট্র ক্ষমতা আর কোন রাষ্ট্র ক্ষমতা চাই কেন্দ্রীয় সরকারে? আপনি এতটা স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে আর কোন ক্ষমতা দরকার যে একটা সিবিআই প্রয়োগ করে একটা লোককে জেলে ঢুকাতে পারে না? সারদা নারদা পশ্চিমবাংলার সমস্ত মানুষ দেখতে পেল, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকা লুট হলো, এতদিন ধরে কেসটাকে ঝুলিয়ে রাখা হলো, এখন 2-4 থেকে মন্ত্রীকে ডেকে সব কাণ্ড করা হচ্ছে। রাজনীতি আর অ্যাডমিনিস্ট্রেশনের ফারাকটা আপনি বুঝতে পারছেন না সাংবাদিক হয়ে? না, আমার স্পেসিফিক প্রশ্ন, মোথাবাড়ি আর কালিয়াগঞ্জের ঘটনার দায় কার, এটা বলুন আপনি। আমি কেন্দ্রীয় সরকারের তীব্র নিন্দা করছি এফআইআর করার জন্য। ওখানকার মানুষ যারা যেটা হাতে তুলে নিয়েছে সাধারণ মানুষ, আমি তার তীব্র নিন্দা করছি। রাজায় যুদ্ধ হচ্ছে এবং উলুক হাজরার প্রাণ যাচ্ছে, সাধারণ মানুষ নিষ্পেষিত হচ্ছে, তারা উদ্বেলিত হচ্ছে, তারা রাস্তায় নেমে আসছে, তারা পুলিশের রোষানলে পড়ছে, আর এই প্রচন্ড গরমে তারাই তো রাস্তা অবরোধ করছে। আর সরকারি কর্মচারী, জাজ হোক, ব্যারিস্টার হোক, যাই হোক,
তারা সেখান থেকে পরিস্থিতির শিকার হচ্ছে। এই যে তাই স্যার, এই তো আপনারও তাই নিশ্চয়ই স্যার, নাম উঠেছে, আমাদেরও নাম উঠেছে তালিকায়। কোনো হ্যারাসমেন্ট হয়েছে কি? নিশ্চয়ই হয়েছে, কারণ কিচ্ছু হয়নি। নিশ্চয়ই হয়েছে, বিএলও নিশ্চয়ই বাড়ি হয়েছে, থেকে নথি নিয়ে গেছে, আপলোড করে নিশ্চয়ই হয়েছে। দিয়েছিল। যাদের আমি নথি গন্ডগোল তাদের হচ্ছে। না না, বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি, বাঙালি জানে না বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি, মুখোপাধ্যায় মুখার্জি। 1000 না না, ডেটা এন্ট্রি অপারেটরকে রাজ্য সরকার দেয়নি, এইসব হতো না। 1 বছর ধরে কমিশন চেয়েছে, আপনি সেটা বলুন। আপনি আপনার কাজ মেটাচ্ছেন, এনডিএ শরিক হয়ে আপনি প্রধানমন্ত্রীকে রাজধর্ম শেখাচ্ছেন। আপনার নেতা রাজধর্ম শেখাবো না, নীতিশ কুমার শেখান না, আপনি শেখাচ্ছেন। আমি রাজধর্ম প্রধানমন্ত্রীকে শেখাবো না, নীতিশ শেখাবো কুমার না, শেখাননি, আপনি শেখাচ্ছেন। আমি শেখাবো না। আমি দেশের নাগরিক, আমার অধিকার আছে। আমি দেশের নাগরিক। এই দেশ ভারতের প্রধানমন্ত্রী, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, বিহারের মুখ্যমন্ত্রী, উড়িষ্যার মুখ্যমন্ত্রী পৈতৃক সম্পত্তি নয়, 140 কোটি মানুষের দেশ এটা। ভারতের সংবিধান ওই ক্ষমতা দিয়েছে, তাই জন্য রিটায়ার্ড সরকারি কর্মচারী ভারতের প্রধানমন্ত্রী হয়। একজন সংঘ প্রচারক ক্লাস 8 পাস করতে না পেলেও প্রধানমন্ত্রী হয়। এটা ভারতের সংবিধান দিয়েছে, সেই সংবিধানের বলে আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে রাজধর্ম শেখাচ্ছি। কিন্তু সংবিধান আমি কেন, আপনিও শেখাতে পারেন, আপনার ছেলেও যদি নাগরিক হয়ে গিয়ে থাকে, 18 বছর হয়ে গিয়ে থাকে, সেও শেখাতে পারে। এটাই গণতন্ত্রের জোর। এনডিএর শরিক, দীর্ঘদিন এনডিএর সাথে ঘর করেছেন, তিনি এই ভাষায় কথা বলেন না যেটা আপনি বলছেন। পরিস্থিতি আমাকে বলতে বাধ্য করছে, মানুষের স্বার্থে আমাকে বলতে হচ্ছে। স্বার্থ বোঝে না, আপনি বোঝেন। It is a duty to speak. It is a sin when it is a sin to obey. নীতিশ কুমার বোঝেন না মানুষের স্বার্থ। এই উক্তিটা কখনো শুনেছেন? It is a duty to speak when it is a sin to obey. আমার মনে হয় ফরাসি বিপ্লবের সময় রুশো এই কথাটা বলেছিল যে কথা বলা আমার কর্তব্য, যখন মেনে নেওয়া হয়। অনুপ্রবেশ মুক্ত বাংলা চান কি চান না এটা বলুন। ও রুশো আপনি একটা অনুপ্রবেশকে বার করুন, অনুপ্রবেশকারীকে কেন্দ্রীয় সরকার, আপনি অমিত শাহ, নরেন্দ্র মোদীকে আপনি হাত জোর করে বলুন যে একটা অনুপ্রবেশকারীর নাম আপনি বার করে দিন, বিশ্বাস করে দিন, তাকে আপনি আইন অনুযায়ী আপনি তাকে শাস্তি দিয়ে তাকে যা করার করুন, ভারতের আইনে যা আছে। আমি প্রথম নাগরিক, ভারতবর্ষের 140 কোটি নাগরিকের মধ্যে প্রথম নাগরিক আমি সমর্থনে আছি। করুন, করেননি, না করে মানুষের উপর অত্যাচার করে হিন্দু মুসলমানের নামে ভোট নিচ্ছেন। ধন্যবাদ।